মোবাইলে স্ক্রল করার সময় আমার সামনে একটি ফিলিস্তিনি শিশুর করুণ একটা ছবি আসে এবং ছবিটা এতটাই মর্মান্তিক আর হৃদয় বিদারক ছিল যে আমার চোখে পানি চলে আসে। কিন্তু পরবর্তী স্ক্রলে আমার সামনে এমন ফানি একটা কন্টেন্ট আসে যে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। তখন আমার কাছে মনে হয় আমি কি করছি। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনি কি মনে করেন আপনি স্বাধীন? উত্তর দেওয়ার আগে একটু ভাবুন। আজ সকালে আপনার যখন ঘুম ভাঙলো, সর্বপ্রথম আপনার মাথায় কোন চিন্তাটা এসেছে? সম্ভবত কোনো চিন্তাই আপনার মাথায় আসে নাই। তার বদলে আপনার হাতটা আপনার ফোন খুঁজছে। আপনি ফোনের স্ক্রিনটা অন করলেন এবং রিল দেখা শুরু করলেন। একটা রিল দেখে আপনার হাসি পেল, পরবর্তী রিলে আপনি একটু দুঃখ পেলেন, এর পরবর্তী রিলে আপনি একটু ঈর্ষান্বিত ফিল করলেন। উদ্দীপনা আর আনন্দের এই নিরল স্রোত কিন্তু আপনাকে এক মুহূর্তের জন্য একা থাকতে দিচ্ছে না। কিন্তু সমস্যাটা হয় যখন এই স্রোতটা হঠাৎ থেমে যায়। একটা অস্থিরতা এবং অভাব আপনাকে গ্রাস করে এবং আপনি ভয় পান। কিসের ভয়? নিজের সাথে একা থাকার ভয়। আর এই ভয় থেকেই আপনি চলে যান পরবর্তী ভিডিওতে, পরবর্তী রিলসে কিংবা পরবর্তী নোটিফিকেশনে। আপনি কি কখনো বুঝতে পেরেছেন আপনার অজান্তেই আপনি একটি অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে পড়েছেন? আর এই খাঁচাটা কোনো লোহার তৈরি খাঁচা নয়। এই খাঁচাটা তৈরি করা হয়েছে আপনার প্রিয় জিনিস আনন্দ দিয়ে। প্রায় 1 শতাব্দী আগে অল্ডাস হাক্সলি আমাদের আজকের দুনিয়ার একটা ভয়াবহ চিত্র এঁকেছিলেন। তিনি তার ব্রেভ নিউ ওয়ার্ল্ড বইয়ে দেখিয়েছেন সরকারকে মানুষকে ভয় দেখানোর কোনো প্রয়োজনই নেই, কেননা মানুষ খুব শীঘ্রই তার নিজের দাসত্বকে ভালোবাসতে শুরু করবে। হাক্সলি এমন এক বিশ্বের কথা ভেবেছিলেন যেখানে বই নিষিদ্ধ করার কোনো প্রয়োজনই নেই, কেননা মানুষ বই পড়তে চাইবে না। যেখানে মানুষকে নিয়ন্ত্রণ করতে কোনো চাবুকের প্রয়োজন হবে না, কেননা মানুষ বিনোদনের জোয়ারে এতটাই ডুবে থাকবে যে কারোর মধ্যে প্রতিবাদ করার মতো কোনো মানসিক শক্তিই অবশিষ্ট থাকবে না। হাক্সলির সেই ডিস্টোপিয়ার জগতে মানুষকে দুঃখ ভুলিয়ে রাখার জন্য ব্যবহার করা হতো সোমা নামের একটি ড্রাগ। যখনই কারো মন খারাপ হতো তখন এই সোমা নামের ড্রাগের এক ডোজ নিলেই সবকিছু হয়ে যেত আনন্দময়। এখন একটু আপনাদের চারপাশের পরিবেশের দিকে তাকান। সোমা কি আমাদের জীবনে চলে আসেনি? আপনার হাতে থাকা মোবাইল ফোন, অবিরাম স্ট্রিমিং, পর্নোগ্রাফি, জাঙ্ক ফুড, এগুলো কি আধুনিক যুগের সোমা নয়? যখনই আমরা একঘেয়েমি কিংবা দুঃখ বোধ করি, আমরা কি সেই অনুভূতিটাকে বোঝার চেষ্টা করি, নাকি তাড়াহুড়ো করে ডিজিটাল একটা ডোজ নিয়ে সেই অনুভূতিটাকে চাপা দেওয়ার চেষ্টা করি? আপনি হয়তো ভাবছেন যে এটা তো আমার পছন্দ, আমি চাইলেই ফোনটি রেখে দিতে পারি, কিন্তু সত্যিই কি আপনি পারেন? আপনার জন্মের পর থেকে আপনাকে এমনভাবে কন্ডিশন করা হয়েছে যে আপনি অস্বস্তি এড়িয়ে চলতে চান। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে কখনো প্রশ্ন করতে শেখায় না, শুধুমাত্র মেনে নিতে শেখায়। আমাদের কর্মক্ষেত্র আমাদেরকে উৎপাদনশীল হতে বলে, চিন্তাশীল নয়। আর আমাদের বিনোদনের জগৎ আমাদের ব্রেনকে সেলফ ডোপামিন দিতে থাকে। প্রতিটি নোটিফিকেশন যখন আপনার ফোনে টুং করে বাজে, তখন আপনার ব্রেনে সামান্য ডোপামিন নিঃসৃত হয়, আর এই আনন্দের নেশায় আপনি বারবার ফিরে যান। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত ফাঁদ। আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেন আপনি আপনার চিন্তার সাথে কখনোই একা থাকতে না পারেন। হাক্সলি বলেছিলেন পারফেক্ট দাসত্ব হলো এমন অবস্থা যেখানে বন্দির মনেই হবে না যে সে বন্দী। যখন আপনি একঘেয়েমি সহ্য করতে পারেন না, যখন আপনার মনোযোগ 10 মিনিটের বেশি এক জায়গায় থাকে না, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি হাক্সলির বলা সেই দাসে পরিণত হয়েছেন। কিন্তু একবার চিন্তা করে দেখুন তো, এমন একটা পৃথিবী যেখানে কোনো কষ্ট নেই, কোনো কান্না নেই, কি শুনতে স্বর্গের মতো লাগছে না? কিন্তু এই ব্যথাহীনতা আমাদেরকে কি করে তুলেছে? কষ্ট আমাদেরকে সহনশীলতা শেখায়, প্রতিকূলতা আমাদেরকে শক্তিশালী করে তোলে। কিন্তু আজকের এই পৃথিবী আমাদেরকে এইসব ছোট ছোট সমস্যা থেকে পালানোর সুযোগ করে দিচ্ছে। ফলাফল, আমরা আগের চেয়ে বেশি ভঙ্গুর হয়ে পড়েছি। সামান্য ব্যর্থতায় আমরা ভেঙে পড়ছি, ছোট ছোট তর্কে আমরা ট্রমাটাইজ হয়ে পড়ছি, কারণ আমরা কোনোদিন মানসিক পরিশ্রম করতে শিখিনি। আমাদের ইমোশনাল মাসল বা মানসিক পেশিগুলো ক্রমাগত এই ডোপামিনের ডোজ নিতে নিতে দুর্বল হয়ে গেছে, যার ফলে দিনে দিনে আত্মহত্যার সংখ্যা বেড়েই চলেছে। একটি সমাজ যখন মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন সেই সমাজকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ, কারণ দুর্বল মানুষেরা কখনোই ঝুঁকি নেয় না, তারা কখনো স্বাধীনতার জন্য লড়াই করে না, তারা শুধুমাত্র নিরাপদ আশ্রয়ে বসে পরের বিনোদনটা খুঁজতে থাকে। তাহলে কি আমরা শেষ হয়ে গেছি? আমাদের কি আর কোনো পথ নেই? অবশ্যই আছে, আর সেই পথ শুরু হয় আনন্দ এবং উদ্দেশ্য বোঝার পার্থক্যের মাধ্যমে। ওই যে আমি প্রথমে একটি গল্প বলেছিলাম না, সেটা কিন্তু একদম সত্য। এখন আপনি যদি নিজে থেকেই উপলব্ধি করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার নিজের বিবেককে কাজে লাগিয়ে এইখান থেকে বের হয়ে আসতে পারবেন। আনন্দ ক্ষণস্থায়ী, এটি শুধুমাত্র একটা কেমিক্যাল রিয়াকশন, কিন্তু উদ্দেশ্য হলো আপনার বেঁচে থাকার ভিত্তি। ভিক্টর ফ্র্যাঙ্কেল, যিনি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের নরকীয় যন্ত্রণা সহ্য করেও বেঁচে ফিরেছিলেন, তিনি বলেছিলেন মানুষ আনন্দ ছাড়া বাঁচতে পারে, কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। যারা সেই নরকে নিজেদের জীবনের একটা উদ্দেশ্য বা মান খুঁজে পেয়েছিলেন, তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে এখান থেকে বেঁচে ফিরতে পেরেছেন। আজকের সমাজ চায় আপনি উদ্দেশ্য না খুঁজে শুধুমাত্র আনন্দ খুঁজুন, কারণ উদ্দেশ্য খুঁজে পেতে সময় লাগে, এর পিছনে আপনাকে কষ্ট করতে হয়, নিজেকে বারবার প্রশ্ন করতে হয়।
আর একজন উদ্দেশ্য সম্পন্ন মানুষকে কখনোই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আনন্দের এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য আপনি এই 3টি কাজ করতে পারেন। ডোপামিন ডিটক্স। মাঝে মাঝে আপনার ডিজিটাল জগৎ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যান, একঘেয়েমিকে উপভোগ করতে শিখুন। আর যদি সময় পান, আপনার আশেপাশের কোনো গ্রাম থেকে ঘুরে আসতে পারেন। আপনার সাথে রাখতে পারেন একটি বাটন বা ফিচার ফোন। একবারে কখনোই আপনি এই অভ্যাস ছাড়তে পারবেন না। এর জন্য আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ইউজ করতে পারেন ডিজিটাল ডিটক্স নামের এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো। আপনি কি জানেন বিশ্বের 1 নম্বর টেক জায়ান্ট ইলন মাস্কের স্ক্রিন টাইম কত? 1 ঘন্টারও কম। এবং একটি ইন্টারভিউতে তিনি বলেন মাত্র 4 মিনিট। When do you have the time to tweet or to post? Seems like you're on there a lot. It's probably, I don't know, it's a little over an hour a day or something like that. Just an hour a day. I just got a new phone, so I think this is not accurate because it says it's 1 minute. অথচ আমরা কিন্তু সবসময় তাদেরকে নেট দুনিয়ায় সজাগ থাকতে দেখি। চ্যালেঞ্জ গ্রহণ করা। সহজ রাস্তাটি ছেড়ে কঠিন রাস্তা বেছে নিন। আপনার যে কাজটি করতে সবচেয়ে বেশি অস্বস্তি বা একঘেয়েমি লাগে, আপনি সেই কাজটি করার পরিমাণ বাড়িয়ে দিন। যেমন আপনি অপরিচিত কারোর সাথে কথা বলতে ভয় পান, তাহলে আপনার কাজ হবে আপনি প্রত্যেকদিন 5 জন ব্যক্তিকে সালাম দেওয়ার চেষ্টা করুন এবং ধীরে ধীরে এর সংখ্যা বাড়াতে থাকুন। দেখবেন একসময় যে আপনার কমিউনিকেশন স্কিল অনেকখানি বেড়ে গেছে। সেলফ ক্রিটিসিজম। সবচেয়ে বড় বিষয় হলো নিজের মনের উপর নিজের কন্ট্রোলকে ফেরত আনা। নিজেকে প্রশ্ন করুন, আমি যে কাজটি করছি এটা কি আমি নিজে থেকে করছি নাকি আমাকে দেওয়া করানো হচ্ছে? আমি আপনাদেরকে প্রথমে যে গল্পটি বললাম সেটা কিন্তু সত্য। এভাবে কিন্তু প্রতিনিয়ত আমরা অ্যালগোরিদমের সাথে আমাদের মনোভাবকে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন করছি। আর এইভাবেই অ্যালগোরিদম কিন্তু আমাদেরকে নিয়ে খেলা করছে। আর এটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে আপনি নিজে থেকে এই লুপ থেকে বের হওয়ার উপায় খুঁজে পাবেন। তাহলে আপনি কি জেগে উঠতে প্রস্তুত? আপনি যদি এই ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন, তাহলে অলরেডি কিন্তু আপনার ভিতরে এই লুপ থেকে বের হওয়ার একটা বীজ বপিত হয়ে গেছে। কেননা যাদের অ্যাটেনশন কম তারা কিন্তু অনেক আগেই এই ভিডিও থেকে চলে গিয়েছে এবং অ্যালগোরিদমের কথা শোনা শুরু করেছে। আপনি এখন বুঝতে পারছেন যে আপনার চারপাশের এই রঙিন জগৎ কিন্তু একটা ধূসর গভীর ষড়যন্ত্র। আপনি একবার গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বড় বড় সোশ্যাল মিডিয়া সাইটগুলো আপনার মনোযোগকে ধরে রাখার জন্য এবং অ্যাপের ইউজ টাইম বাড়ানোর জন্য দক্ষ ইঞ্জিনিয়ার এবং সাইকোলজিস্ট রেখে দিয়েছে। এখন সিদ্ধান্ত আপনার কাছে। আপনি কি আগের মতো স্রোতে গা ভাসিয়ে একজন সুখী দাসে পরিণত হবেন, নাকি আপনার নিজের মনের কন্ট্রোল আপনি নিজের কাছেই নেবেন? মনে রাখবেন, আসল স্বাধীনতাটা কিন্তু কষ্টের মাধ্যমেই আসে। খাঁচাটা যতই সোনার হোক না কেন, আলটিমেটলি সেটা খাঁচাই। এখন আপনি কমেন্ট করে জানান, আপনি কি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন, নাকি আপনিও আনন্দের সেই ফাঁদে আটকে আছেন? আপনার মন্তব্য হয়তো অন্য কাউকে সত্য দেখতে সাহায্য করবে। যদি মনে করেন এই কথাগুলো অন্যদের শোনা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত অ্যালগোরিদমের ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।